স্বাগত বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদে। সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন পর্যন্ত প্রকাশিত কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে দলটি ২০০ আসনের মাইল ফলক অতিক্রম করেছে। বিএনপির নেতৃত্বাধীন জোট পেয়েছে ২১২টি আসন। বিপরীতে জামায়াত জোটের প্রাপ্ত আসনের সংখ্যা ৭৬টি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাশ করেছেন ৮ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোট হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর ৩ আসনে নির্বাচন হয়নি। ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে চট্টগ্রামের ২টি আসনের। ১২ই ফেব্রুয়ারি একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেকটা অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় জুলাই সনদে বিএনপি যা যা সই করেছে তার সবগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা জানান তিনি। ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাজপথে যুগপৎ আন্দোলন করেছেন এবং যারা নির্বাচনে সঙ্গে ছিলেন তাদের নিয়ে সরকার গঠনের ইঙ্গিত দেন তিনি। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও জামায়াতের কঠোর সমালোচনা করেন বিএনপির মহাসচিব। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন বাংলাদেশে আটকে দেওয়া হয়, তার কণ্ঠরুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চেয়ারা দিয়ে উঠতে থাকে। এবং সেটাই এই দেশে ঘটেছে, যেখানে আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ, তাদের যে দমন পীড়নমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদেরকে ইলেকশন করতে না দেওয়া, যার ফলে আজকে এটা হয়েছে। আমি অত্যন্ত কনফিডেন্ট যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়েই গেছে। জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। আমরা সবসময় আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টে আমরা সবসময় অটল থাকি। গণতন্ত্রের পরীক্ষিত শক্তি হলো জনগণ, তাই বিএনপিকেই তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিশ্চিত করেছে, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে তিনি এই কথা বলেন। এ সময় দেশের সকল নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির নেতারা। 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে, তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছে। জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের 2 আসনেই বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন। পঞ্চগড় 1 আসনে বিজয়ী নওশাদ জমিরকে শুভেচ্ছা জানিয়েছেন একই আসনের পরাজিত প্রার্থী সার্জিস আলম। আমরা খুব ভালো একটা শুরু করতে পারলাম। আমরা প্রথম যেদিন এখানে এসেছিলাম একসঙ্গে, আমরা দুজনই বলেছিলাম যে আমরা আমাদের এই জেলার জন্য একসঙ্গে কাজ করতে চাই, দেশের জন্য একসঙ্গে কাজ করতে চাই। ইনশাআল্লাহ আমাদের এই চেষ্টাটা সবসময় অব্যাহত থাকবে। দল তারা নির্বিশেষে সকলের সঙ্গে আমাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মত পার্থক্যর ব্যাপারেও আমরা একমত হবো যে ঠিক আছে, আমাদের মত পার্থক্য আছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং আমরা যদি একটা জোট হিসেবে 11 দল পারফর্ম করি, তাহলে আমরা একসাথে তাকে আমরা সকল ভালো কাজে আমাদের জায়গা থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এবং আমরা এটাও প্রত্যাশা করি যে আগামী এই সময়ে খুব স্বাভাবিকভাবেই যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমাদেরও, আমরা যারা রয়েছে, আমাদের দলের জায়গা কর্মী রয়েছে, তারাও তাদের জায়গা থেকে যে কোনো যৌক্তিক বিষয়ে সর্বক্ষেত্রে সেই সহযোগিতাটুকু পাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও চীন। শুক্রবার সকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য
তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। এই জয়ে তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের ভরসা প্রকাশ পেয়েছে জানিয়ে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান মোদি। এছাড়া ভারত বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে তারেক রহমানের সঙ্গে কাজ করার জন্য মোদি আগ্রহ জানান। এছাড়া ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানানো হয়। পোস্টে আরও বলা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সাথে কাজ করার জন্য আগ্রহী যুক্তরাষ্ট্র। এদিকে নির্বাচনে বিএনপির বিজয়ে শুভেচ্ছা জানিয়েছে চীনও। পাশাপাশি একই সঙ্গে কাজ করার প্রত্যাশা জানিয়েছে দেশটি। বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফলাফল বিশ্বজুড়ে গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার হচ্ছে। বিবিসি, সিএনএন, এএফপি, রয়টার্স, আল জাজিরা, এনডিটিভি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ভোট গণনার চিত্র ও বিশ্লেষণ উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি বিপুল জয়ের পথে। প্রতিবেদনে গণভোটের কথাও গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়। বিবিসি এই নির্বাচনে বিএনপি জয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে। বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপি জয়ী শিরোনামে প্রতিবেদন করেছে বার্তা সংস্থা রয়টার্স। এর মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের আশা করা হচ্ছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বলে জানিয়েছে এবিসি নিউজ। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা বলছে, বৃহস্পতিবারের ঐতিহাসিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি এবং পরবর্তী সরকার গঠন করবে তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ কে পড়াবেন তা নিয়ে চলছে তুমুল আলোচনা। আইন মোতাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর কথা। এবার তারা না থাকায় আলোচনা এসেছে প্রধান নির্বাচন কমিশনারের নাম। আইন বিশেষজ্ঞরা বলছেন, সিইসির শপথ পুরোপুরি বৈধ। 24 জুলাই গণ অভ্যুত্থানের পর দ্বাদশ জাতীয় সংসদের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। সংবিধান অনুযায়ী স্পিকার ও তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান, কিন্তু এবার সে সুযোগ নেই। তাই বিকল্প হিসেবে আসছে প্রধান নির্বাচন কমিশনারের নাম। গত বছরের 2 সেপ্টেম্বর অভ্যুত্থানের পর শিরিন শারমিন চৌধুরী স্পিকার পদ থেকে পদত্যাগ করেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু পদত্যাগ না করলেও তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, স্পিকার অনুপস্থিত থাকলে সিইসির মাধ্যমে শপথ নেওয়া এবং এটি রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা ও সাংবিধানিক কাঠামোর মধ্যেই পড়ে। আমাদের সংবিধানে স্পষ্ট বলেছে যে স্পিকার পড়াবেন, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার পড়াবেন। এটি আমাদের সংবিধানের মূল স্পিরিট ছিল, সংবিধানের এই বাধ্যবাধকতা ছিল। এটি অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওখানে বলা আছে যে যদি 3 দিনের ভিতর কাউকে যদি পাওয়া না যায় তাহলে চিফ ইলেকশন কমিশনার মহোদয় উনি পড়াবেন, এটা সন্নিবেশিত আছে। তবে তিনি সতর্ক করেন, শপথ গ্রহণ বিলম্ব হলে সংসদের বৈধতা ও কার্যক্রম শুরু নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। ভবিষ্যতে আইনি জটিলতা হতে পারে যদি ধরেন না এখন যে স্পিরিটে আছে, যদি টোটালি যদি আমরা বলি বাংলা ভাষায় গণেশ যদি উল্টে যায়, অর্থাৎ এই বন্দোবস্তের যদি উল্টে একটা বন্দোবস্ত আছে, তাহলে এগুলাকে বলবে যে না সবগুলোর আইনের ব্যত্যয় ঘটেছে, সংবিধানের ব্যত্যয় ঘটেছে, সংবিধানের 7 ক খ আবার ইনফোর্স হবে, তখন যারা এগুলোর ব্যত্যয় ঘটছে তাদের ফাঁসির আসামি করা হবে। আমাদের দেশে তাই হয়ে আসছে, অর্থাৎ রেজিম চেঞ্জের সাথে সাথে আমাদের অনেক কিছুর পরিবর্তন হয়। তো এটা আমরা প্রত্যক্ষ করে আসছি। তো সুতরাং ভবিষ্যতে কি হবে না হবে ওইটা নিয়ে এখনই ভাবনার কোনো সুযোগ নেই, কারণ এখন বর্তমান ক্রাইসিসটাকে আপনি মিট আপ করতে হবে। স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ কার্যত শূন্য থাকায় সংবিধানের বিশেষ ধারা অনুযায়ী সিইসির শপথ পড়ানোর দায়িত্ব এবার ব্যতিক্রম হিসেবে দেখছেন তিনি। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের ফলাফলের পর নবনির্বাচিত সদস্যদের শপথের মাধ্যমেই হবে সরকার গঠন প্রক্রিয়া। শুরু হবে রাষ্ট্র পরিচালনার নতুন এক অধ্যায়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিআরবি কেবলস ভোটের সংবাদ শেষ করছি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।